সুচিত্রা ভট্টাচার্যের অকাল প্রয়াণে মিতিন মাসির কাহিনীর ধারা স্তব্ধ হয়ে গেল। প্রকৃতপক্ষে মিতিন মাসি সমগ্রের শেষ খণ্ড এটি। মিতিন মাসি ওরফে থার্ড আইয়ের প্রজ্ঞাপারমিতা মুখার্জি। আজকে সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি সমগ্র খণ্ড 2 থেকে একটি গল্প, দুঃস্বপ্ন বারবার। তাহলে আজকের গল্পটা শুনে নেওয়া যাক। আর গল্প পাঠে থাকছি আমি, সুরূপা রায়। পূর্ববর্তী পর্বের কিছু অংশ। সকাল হতে না হতেই মিতিনের ব্যস্ততা হঠাৎ বেড়ে গিয়েছে। টুপুরকে ডাকাডাকির কোনো বালাই নেই। ঘুম থেকে উঠেই সে কোথায় যেন বেরিয়ে গেল। তারপর এসেই পার্থকে গাড়ি বের করতে বলল। টুপুর, মিতিন, পার্থ তিনজনের গন্তব্য আজ সোজা বড়বাজার। সেখানে গিয়ে ডিসাইড হলো পার্থ অন্য লোকজনদের সাথে কথা বলবে লজের, এবং মিতিন আর টুপুর ঢুকবে আহির চাঁদজির সঙ্গে মোলাকাত করতে। মিতিন আহির চাঁদজির সঙ্গে অনেক কথা বলল, মূর্তি সম্পর্কিত অনেক কথা বলল এবং স্বপ্ন সম্পর্কিত অনেক কথা বলল। অবলীলায় মিতিন শালিনীর স্বপ্নটাকে নিজের স্বপ্ন বলে আহির চাঁদজির সামনে বলে দিল। তারপর আহির চাঁদজির সঙ্গে কথোপকথন শেষ করে সেখান থেকে বেরিয়ে এলো এবং এসে জানতে পারল পার্থ অনেক কিছু জানতে পেরেছে বাকি লজের স্টাফদের সঙ্গে কথা বলে। পার্থ বলছে যে সে এত কিছু জানতে পেরেছে যে সে নিজেই কেসটা সলভ করে অনিশ্চয়বাবুকে খোঁজ দিয়ে দিতে পারত যে আসামি কে। টুপুর সব ঘটনাগুলোকে মনের মধ্যে একটু সাজিয়ে নিচ্ছিল। সাজাতে সাজাতে টুপুর এমনই ভাবের জায়গায় চলে গিয়েছিল, মাসি হঠাৎ তাকে ডেকে তার ভাবের তার ছিঁড়ে দিল। টুপুর বলল না, সে ঘুমোয়নি, সে ভাবা প্র্যাকটিস করছে। তারপর মাসি বলল কাল থেকে টুপুরের স্কুল বলে টুপুরকে হাতিবাগানের বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। পার্থ দিয়ে আসবে না, মাসি আর টুপুর যাবে। মাসির এই বলার ভঙ্গিটা কেমন যেন অচেনা, স্বরে যেন আমিষ আমিষ গন্ধ। তারপর আজকের পর্ব, এবং আজকের পর্বটি শেষ পর্ব। সন্ধ্যের কলকাতা। আচার্য প্রফুল্লচন্দ্র রোডে হালকা জ্যাম। গাড়িতে মিতিনের পাশে টুপুর শুকনো মুখে বসে। দুটো দিন বেশ রোমাঞ্চের স্বাদ মিলেছিল। আজ বাড়ি ফিরে আবার শুরু হবে পুরনো রুটিন। সেই অ্যালজেব্রা, সেই জ্যামিতি, সেই ইতিহাস, সেই ভূগোল, নীরস জগৎ। উফ, ভাবলেই কান্না পায়। মানিকতলার মোড় পেরিয়ে খানিক দূর গিয়েই গাড়িটা ডাইনে ঘোরালো মিতিন। একটা আধো চেনা রাস্তায় ঢুকেছে। টুপুর একটু অবাক হয়ে বলল, কি গো, আগে অন্য কোথাও যাবে নাকি? মিতিনের সংক্ষিপ্ত জবাব, তোমার কোনো কাজের ব্যাপারে? শুধু আমার নয়, তোরও কাজ। মানে? আমরা বদ্রীদাস টেম্পল স্ট্রিটে যাচ্ছি, আলোকচাঁদ শেঠের বাড়ি। হৃৎপিণ্ড লাফিয়ে উঠল টুপুরের। কোনো ক্রমে উত্তেজনা দমন করে বলল, কেন গো মাসি, মূর্তিটা কি তবে উনি? যদি সত্যি চুরি হয়ে থাকে তবে ওরই কালপ্রিট হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। আমার মেথড অফ এলিমিনেশন তো তাই বলছে। যদি ঘটে থাকে মানে চুরিটা কি হয়নি? দেখা যাক, সময়ই বলবে। কি হেয়ালি মার্কা উত্তর! পরের প্রশ্নটা করে উঠতে পারল না টুপুর। তার আগেই আবার বাঁক নিয়েছে গাড়ি। এবার ঢুকছে একটা সরু রাস্তায়। ও মা, সামনেই তো পরেশনাথের মন্দির। ওই তো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এটাই তবে বদ্রীদাস টেম্পল স্ট্রিট। গাড়ি থেকে মুখ বাড়িয়ে এক ঝলক মন্দিরটা দেখল টুকু। তাদের বাড়ি থেকে মোটেই তেমন দূর নয়, তবু সেই ছেলেবেলার পর আর আসা হয়নি। পাশাপাশি আরও 3টে জৈন মন্দির। পরিষ্কার পরিচ্ছন্নতার গুণে বেশ একটা পবিত্রতার ভাব আছে প্রতিটি মন্দিরে, কিন্তু ছেলেবেলার সেই মুগ্ধতা আর যেন জাগছে না। মিতিন মন্দিরের পাশের রাস্তা ধরে এগোচ্ছে গাড়ি নিয়ে। মন্দির পেরোতেই চওড়া হয়েছে রাস্তা।
আবার ক্রমশ সরু। সেই পথের ধার ঘেঁষে একটা মরচে ধরা লোহার ফাটকের সামনে পার্ক করলো গাড়ি। স্টিয়ারিং লক করে ডাকলো টুপুরকে, নেমে পড়। লোহার গেটের ওপারে এক দর্শনীয় বাড়ি। বাহারি দেখনদারির জন্য নয়, সির্ফ প্রাচীনত্বের কারণেই চোখ আটকে যায়। ইস, কি চেহারা! এক সময়ের গোল গোল ডোরিক থামগুলো থেকে ইটের দাঁত বেরিয়ে আছে। রঙের বালাই নেই, প্লাস্টার খসে গিয়ে খোবলা খোবলা হয়ে গিয়েছে। গা ময় ঝুলের আস্তরণ জালের মতো ঢেকে ফেলেছে জীর্ণ গৃহের সর্বাঙ্গ। শহরে এমন একটা বাড়ি টিকে আছে এখনো? টুপুর সংশয়ের সুরে বলল, এ বাড়িতে মানুষ থাকে নাকি? হ্যাঁ রে বাবা, আছে লোক। ওই দেখ, ওপর দিয়ে আলো। তাই তো, ঘুলঘুলি দিয়ে ক্ষীণ একটা দীপ্তি যেন আসছে বটে। কিন্তু এই বাড়িতে জগৎ শেঠের বংশধর বাস করছে এমনটা কল্পনা করা বেশ কঠিন। মিতিন নিচু গলায় বলল, ঘাবড়ে গেলি নাকি? সাবধানে পা ফেলে আয়, আমার পেছন পেছন। বলেই লোহার গেট ঠেললো মিতিন। ক্যাঁচ কোচ আওয়াজ করে খুলে যেতেই পলকা বিস্ময়। একটা চকচকে বিদেশি গাড়ি দাঁড়িয়ে। আলোকচাঁদের? চওড়া ভাঙাচোরা 5 ধাপ সিঁড়ি মারিয়ে একটা বারান্দায় উঠল দুজনে। সামনে 8 ফুটি দরজা, পাল্লার মাথায় সার বসানো রঙিন কাচের অর্ধবৃত্ত। জলুস নেই কাচের, কিন্তু আভিজাত্যের গরিমা ঠিক রচ্ছে যেন। দরজার ফ্রেমে কলিং বেল। টিপল মিতিন, কোনো সারা শব্দ নেই। অনন্ত প্রতীক্ষার পর আবার আঙুল রেখেছে সুইচে। খুলে গিয়েছে পাল্লা। এক মাঝবয়সী ফর্সা লম্বা টাকমাথা সাদা পাজামা পাঞ্জাবি পরা ভদ্রলোক কোমরে হাত রেখে দাঁড়িয়ে রীতিমতো কর্কশ ভঙ্গিতে প্রশ্ন জুড়লেন, কি চাই? টুপুরকে অবাক করে দিয়ে মিতিনও পাল্টা তড়িয়া গলায় বলল, আপনি শেয়ার ব্যবসায়ী আলোকচাঁদ শেঠ? হ্যাঁ তো, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ থেকে আসছি। একটা চুরির তদন্তে আপনাকে জিজ্ঞাসাবাদ করব। আলোকচাঁদ পলকের জন্য থতমত। পরক্ষণেই প্রায় খেকিয়ে উঠলেন, কি চুরি? কার চুরি? আমি কোনো চুরি টুরির খবর রাখি না। বাজে কথা থামান। আপনার কাকার কোটি টাকার মূর্তি চুরি হয়ে গেল, আপনি তা জানেন না? মিতিনের স্বর আরো কঠোর হলো। আপনি কি চান? লালবাজারে উঠিয়ে নিয়ে গিয়ে আপনাকে জেরা করি? ওখানে কিন্তু বয়স টয়স মানে না, যাকে তাকে 3rd ডিগ্রি দেয়। আলোকচাঁদ মিনিট খানিক রাগ আড়লেন না। নিঃশ্বাস ফেলছেন জোরে জোরে। তারপর আচমকাই স্বরে মধু, আসুন, ঘরে বসে কথা বলি। অন্দরটা বাইরের মতো হতশ্রী নয়, ঢুকেই অনেকটা খোলা জায়গা, হিন্দি সিরিয়ালে সেটের মতো। বেশ কয়েকটা ভারী সোফা শোভা পাচ্ছে সেখানে, তবে চেহারায় আদ্যিকালের ছাপ। একটা পেল্লাই সাইজের দেওয়াল ঘড়িও দৃশ্যমান। টিউবলাইটের আলোয় বুঝতে অসুবিধে নেই ঘড়ির পেন্ডুলামটি অচল। বৈঠকখানার সাজসজ্জার সঙ্গে পাল্লা দিয়ে ঘড়ির সময়ও থেমে আছে বহুকাল। উঁচু কড়িবর্গার সিলিং যেন সাক্ষী দিচ্ছে দূর অতীতের। টুপুরের দিকে সন্দিগ্ধ চোখে তাকাচ্ছেন আলোকচাঁদ। মিতিন গম্ভীর স্বরে বলে উঠল, ও আমার বঞ্ঝি, ভবিষ্যতে পুলিশে জয়েন করতে চায়, তাই ওকে সঙ্গে রাখি। তা বেশ তো, চটপট একটা কাট কাট হাসি ফোটালেন আলোকচাঁদ। বিনয়ী স্বরে বললেন, কি জানতে চান আমার কাছে? বেশি ধানাই পানাই করবেন না। মিতিন তেজের সঙ্গে বলল, সাফ সাফ বলুন দেখি, আহির চাঁদের মূর্তিটা কোথায় গেল? সে তো চুরির জন্য কে যেন অ্যারেস্ট হয়েছে শুনলাম। তাকে ছেড়েও দেওয়া হয়েছে, কারণ সে কোনো মূর্তি নেয়নি। খবর আছে বিকেলে একজন মাত্র লোক আহির চাঁদজির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। উনি তখন ছিলেন না। ওর ঘরে অনেকক্ষণ একা বসেছিল লোকটা। সে যখন বেরিয়ে যায়, দরজা বাইরে থেকে টেনে দিয়েছিল, তাই দরজার কড়ায় তার আঙুলের ছাপও পাওয়া গিয়েছে। সে যদি দরজা হাট করে রেখে দিত, তাহলে হয়তো তাকে ধরাই যেত না। কেন যে সে এমন একটা সিলি মিস্টেক করলো, বাহ, এখন তো ফিঙ্গারপ্রিন্ট মেলালেই আসামি ধরা যাবে। আলোকচাঁদের নির্বিকার মন্তব্যে মিতিন যেন ঈষৎ অপ্রতিভ। মাসি যে কায়দা করে চালটা দিয়েছিল, এতেই সাধারণ অপরাধীর ফেঁসে যাওয়ার কথা।
কিন্তু এই আলোকচাঁদ তো দিব্যি কেটে বেরিয়ে গেলেন। নাকি ইনি সত্যিই নিরপরাধ? মিতিন সহসা সুর বদলেছে, মুখে একটা হাসি টেনে বলল, সে তো আমরা জানি, তবু আপনাকে সন্দেহের তালিকায় বাইরে আনতে গেলে একটুখানি বিরক্ত তো আপনাকে করতেই হবে, যদি আপনি সহযোগিতা করেন। কিভাবে? আপনার বাড়িটা একবার তল্লাশি করতে চাই। আপনার ওয়ারেন্ট আছে নিশ্চয়ই? আগে না, সার্চটা আমি আনঅফিসিয়াল রাখতে চাই। মিতিন আচমকা গলা খাদে নামালো, তারপর প্রায় ফিসফিস করে বলল, আহির চাঁদজির সঙ্গে আমার বাতচিত হয়েছে। উনি বলেছেন মূর্তি ফেরত পেলে উনি চুরির কেসটা তুলে নেবেন। হঠাৎ মাসিভঞ্জিকে চমকে দিয়ে প্রায় লাফিয়ে উঠলেন আলোকচাঁদ। তর্জনী উঁচিয়ে বললেন, কাকা ভেবেছেনটা কি? হ্যাঁ, আমাকে উনি চোর প্রমাণ করতে চান? আসল চোর তো কাকা নিজে। মানে? একজন সাধু সন্ত মানুষের নামে একই অপবাদ। সাধু? ওই মূর্তিটা কি ওর? আমাদের পরিবারের জিনিসটি তো চুরি করে নিয়ে গিয়েছিলেন। সেই মূর্তি যদি আমি নিয়েও আসি, সেটাকে কি চুরি বলে? আহির চাঁদজি তো সেই মূর্তিটা ফেরত দিতেই সেই রৌনকপুর থেকে। তাই তো জানতাম, এখন তো দেখছি ওর মতলব অন্য। উনি এসেছেন নিজের ধান্দায়। কি বলছেন? উনি কলকাতায় একটা মন্দির প্রতিষ্ঠা করবেন। বিলকুল বকওয়াস। তেমন ইচ্ছে থাকলে রৌনকপুর থেকে আসার আগেই তো জানাতেন। কলকাতায় পা রাখার পরের দিন হঠাৎ মন্দির বানানোর বাসনা জেগে উঠল। আলোকচাঁদ মাথা ঝাঁকাচ্ছেন। নেহি জি, জরুর ডাল মে কুছ কালা হ্যায়। কি হতে পারে ও আমি জানি না, লেকিন আমি ভি মারোয়ারি। শেঠ মানিকচাঁদ, ফতেচাঁদের বানিয়া রক্ত আমার শরীরেও তো থোড়া বহুত আছে। 30 বছর ধরে শেয়ার মার্কেটের ওঠানামাও দেখছি, সুতরাং নাফা লোকসানের গন্ধ আমি পাই ম্যাডাম। সন্ন্যাসী হোক যাই হোক, বড় কোনো দাওয়ের ব্যাপার না থাকলে চাচাজি শহরে রয়ে যেত না। বাড়ির অংশ বাগানেই কি সেই দাও? না না, তার চেয়েও বড় কিছু আছে। সেটা কি? আপনার ভাই আকাশচাঁদজি জানেন কিছু? আকাশচাঁদ চোখ সরু করে ক্ষণেক দেখলেন মিতিনকে, তারপর গড়গড়ে গলায় বললেন, আকাশ তো চাচাজির দলে আছে, উনার পার্টনার বনেছে। এমন ধারণা হলো কেন? মূর্তি কলকাতায় আমার কাছে জিম্মা করে দিয়ে চাচাজি চলে যাওয়ার কথা, সেই মূর্তি তো দিচ্ছেনই না, উল্টে বাড়ির অংশ না দিলে মামলা করার ভয় দেখাচ্ছেন চাচাজি। কাল আকাশের সঙ্গে ওই নিয়ে ডিসকাস করতে গেলাম, ও আমায় উল্টা সিধা বলে ভাগিয়ে দিল। আলোকচাঁদের মুখে বাঁকা হাসি। এবার দেখ তোর চাচাজি তোকে কি দেয়। শুনেছি আপনার চাচাজির কাছে নাকি কি সব নথি আছে। মিতিন হাওয়ায় কথাটা ভাসিয়ে দিল, বোধহয় গুপ্তধন বা ওই ধরনের কিছু। আলোকচাঁদের চোখের মণিজোড়া দপ করে জ্বলে উঠল, পরক্ষণেই আবার স্বাভাবিক। ধূর্ত হেসে বললেন, আছে তো আছে, এ বাড়িতে আছে, থাকবে। এ বাড়ির ভাগ তো আমি কাউকে দিব না। মরার আগে গভর্নমেন্টকে বাড়ি দিয়ে যাব। সেও ঠিক আছে, লেকিন ওই চাচা ভাতিজার কপালে কিচ্ছু মিলবে না। বুঝলাম। মিতিন ঠোঁট চাপল। তা যে কাজের জন্য আসা সেটা হয়ে যাক। কি বলুন তো? আপনারা তিনজনে যত খুশি লড়াই করুন, কিন্তু পুলিশকে তার কাজটা করতে দিন। মিতিন অল্প হাসল। মূর্তিটা এবার ফেরত দিন। আলোকচাঁদ আকাশ থেকে পড়লেন, মূর্তিটা তো আমার কাছে নেই। আপনি কিন্তু একটু আগেই স্বীকার করেছেন। আমি বলেছি মূর্তিটা যদি এনেও থাকি, কাজটা অন্যায় নয়। আলোকচাঁদ নির্বিকার। তার অর্থ কিন্তু এই নয় পার্শ্বনাথজির মূর্তি আমি সরিয়েছি। তাহলে তো এ বাড়িটা একটু খুঁজে পেতে দেখতে হয়। যদি সার্চ ওয়ারেন্টের কথা বলেন তো আনিয়ে নিতে পারি। তাতে কি আপনার সম্মান বাড়বে? আলোকচাঁদ কি যেন ভাবলেন একটু, তারপর উঠে দাঁড়ালেন, সহজ গলায় বললেন, বেশ, দেখুন আমার ঘরটা, সন্দেহ মিটিয়েই যান। পাঞ্জাবির নিচে কোমরে বাঁধা বটুয়া থেকে মস্ত একটা চাবির গোছা বের করলেন আলোকচাঁদ। বসার জায়গায় লাগোয়া একখানা দরজা খুলে দিয়ে বললেন, এইটাই ছিল আমাদের বৈঠকখানা, এখান থেকে শুরু করা হোক।
ঘরটা মোটামুটি বড়, আগেকার দিনের আসবাবে ঠাসা, নানান কিসামের পুতুলে সাজানো, কাঁচ বসানো কাচের শোকেস, চিত্র বিচিত্র রং করা সিলিং, শ্বেত পাথরের টেবিল, প্রকাণ্ড ডিভান, সর্বত্র অতীতের ছোঁয়া, দেওয়ালে পরপর পূর্বপুরুষদের অয়েল পেন্টিং, বাঁধানো ফটোও আছে কয়েকটা। পুরনো হলেও এ ঘরের কোনো কিছুই তেমন মলিন নয়, দেখেই মালুম হয়। নিয়মিত হাত পড়ে এই কক্ষে। একটিমাত্র টিউবলাইটের মরমরে আলোয় চতুর্দিক নিরীক্ষণ করতে করতে মিতিন বলল, আপনার কাজের লোকজন কোথায়? সারাদিনের জন্য কেউ থাকে না, আলোকচাঁদের তুরন্ত জবাব। পিতাজির আমলের একজন আছে, সকাল 6টায় আসে, সন্ধ্যের মুখে মুখে চলে যায়। দুবেলার রান্না বান্না কি তিনিই করেন? আমি একাহারি, সূর্যাস্তের পর জল স্পর্শ করি না। আপনি তো খুব সাত্ত্বিক প্রকৃতির মানুষ। ধর্মের অনুশাসন মেনে চলি, একজন সত্যিকারের জৈনের মতো। আলোকচাঁদ ঈষৎ উষ্মার সঙ্গে বললেন, সেই জন্যেই তো বলছি, চাচাজি কেন, মন্দির কি আমি বানাতে পারি না? মূর্তি আমাকে দিয়ে যেতে ওর কি অসুবিধে ছিল? যত সব অন্যের কাঁধে চেপে নাম কেনার ফিকির। মিতিন অল্প ঘাড় নাড়ল। ঘরময় ঘুরতে ঘুরতে হঠাৎ থামলো। একটা বাঁধানো ফটো দেখিয়ে জিজ্ঞেস করলো, ইনি কে? আমার পিতাজি। আলোকচাঁদ দুহাত জড়ো করে নমস্কার করলেন। স্বর্গীয় শ্রীদীপচাঁদ শেঠ। মিতিন ডাকলো, এই টুপুর, দেখ তো একে চিনতে পারিস নাকি? টুপুর চোখ সরু করে দেখলো ফটোটা। পাগড়ি মাথায় এক সম্ভ্রান্ত চেহারার ভদ্রলোক, মুখখানা বেশ ফোলা ফোলা, মোটা পাকানো গোঁফ, চৌকো ফ্রেমের চশমা পরা বড় বড় চোখ। টুপুর কি কখনো দেখেছে? টুপুর দুদিকে ঘাড় নাড়ল। মনে পড়ছে না তো। ভালো করে লক্ষ্য কর। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো টুপুর। চোখ জোড়া যেন পরিচিত মনে হচ্ছে। আকাশ চাঁদের সঙ্গে হালকা মিল আছে কি, নাকি অন্য কারোর কথা বলছে মাসি? টুপুর হাল ছেড়ে দিল। মিতিন টুকুস করে স্মার্টফোনে একটা ফটো তুলে নিল ছবিটার। অমনি আলোকচাঁদ প্রায় ঝাঁপিয়ে পড়েছেন। এসব কি হচ্ছে? মিতিনের জবাব হামেহাল হাজির। আমার বঞ্ঝিকে ওদের স্কুল থেকে জৈনদের ওপর একটা প্রজেক্ট করতে বলেছে। ওতে আপনার বাবার ফটোটা দিয়ে দেবো ভাবছি। অভিজাত জৈন হিসেবে ওর চেহারাটা বেশ মানাবে। উনি তো অভিজাতই ছিলেন। শেষ বয়সে মাথাটা একটু গোলমাল হয়ে গিয়েছিল, এই যা। কে বললেন? চাচাজি। উনি চলে যাওয়ার দুঃখেই কিন্তু পিতাজি। পুরনো কাহিনী বলছেন আলোকচাঁদ, কিন্তু মিতিন যেন শুনছেই না। খোঁজাখুঁজিতেও মন নেই। একের পর এক তৈলচিত্র দেখে চলেছে। ছবির একদম কাছে চোখ নিয়ে গিয়ে পর্যবেক্ষণ করছে কি যেন। চিত্রকারের নাম খুঁজছে, হবেও বা। দেওয়ালের মধ্যিখানে প্রথম জগৎ শেঠ ফতেচাঁদের ছবিটি বিশাল, রক্তবর্ণ পাথর বসানো পাগড়িধারী ব্যবসায়ীর প্রতিকৃতির সামনে পা আটকে গিয়েছে মিতিনের। পাথরটাই দেখছে গভীর মনোযোগে। সন্ধান মিলল? আলোকচাঁদের বিদ্রুপ মেশানো প্রশ্নের জবাবে মিতিনের মুখে কুলুপ। আলোকচাঁদ ফের বললেন, এবার আমাদের রান্নাঘর ভাড়ার দাসদাসীদের রুমগুলোয় চলুন। বহুকাল অবশ্য ব্যবহার হয় না। তারপর দোতলা। আলমারির বিছানা, তোশক, বালিশ খুলে ছিঁড়ে দেখুন কুছ মিলে কিনা। মিতিন একটুও চটল না, বরফ শীতল স্বরে বলল, থাক, আর দরকার নেই। সে কি, কেন? জোশ খতম? বলতে পারে। আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আলোকচাঁদকে চমকে দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো মিতিন। টুপুরকে নিয়ে নতমস্তকে বিদায় জানালেন আলোকচাঁদকে। বাইরে এসে মিতিন ম্রিয়মান। স্টার্ট দিল গাড়িতে। চলছে ধীরে। পরেশনাথের বড় মন্দিরটার গেটে দাঁড়ালো। টুপুরকে বলল, চল ভিতরটা একটু গিয়ে বসি। টুপুর মাসির চকিত ভাবান্তরে অবাক। কেন গো, মিশন ফেল করলো? পুরোটা নয়, শুধু একটা পয়েন্ট মিলছে না। বোধহয় মহিমাপুর যেতে হবে। মহিমাপুর কেন? ওখানেই তো জগৎ শেঠদের আদি বাড়ি। স্বপ্নের তালা খোলার চাবি হয়তো ওখানেই মিলবে। বুঝলাম না, কি হেয়ালি করছো? চল, বুঝিয়ে বলছি। অন্দরের প্রশস্ত চাতালটা প্রায় ফাঁকা। অদূরে মন্দিরের সিঁড়ি, উপরে মূল মন্দিরে ঝলমল করছে আলো।
সেদিকে তাকিয়ে মিতিন বলল, সুন্দর না মন্দিরটা? সো আমার খুব একটা পছন্দ হচ্ছে না। কেন রে, ছেলেবেলায় তো পরেশনাথের মন্দিরের নাম শুনলেই লাফাতিস। ছেলেবেলায় কি বিশাল মনে হতো, মন্দিরের চূড়োটা কত উঁচু দেখতে লাগতো তখন। এখন মোটেই সেরকম লাগছে না, টুপুর বিজ্ঞের স্বরে বলল। ছেলেবেলায় দেখা অনেক প্রকাণ্ড জিনিসই বড় হলে আর তত ভালো লাগে না, ফলে সেই চার্মটা আর আসে না। হঠাৎ মিতিনের চোখ দুটো বড় বড় হয়ে গেল। টুপুরকে স্তম্ভিত করে দিয়ে ঠাস ঠাস চড় মারছে নিজের গালে, বিড়বিড় করছে, ছি, এই সামান্য জিনিসটা খেয়াল হয়নি? টুপুর অস্ফুটে বলল, কি খেয়াল হয়নি গো মাসি? আচমকা টুপুরকে জড়িয়ে ধরেছে মিতিন, চকাশ করে গালে চুমু খেলো। টুপুরের নাকখানা নেড়ে দিয়ে বলল, ওরে তুই তো আমায় মোক্ষম সমাধানটা দিলি। টুপুর হতবুদ্ধির মতো বলল, মানে বুঝে আর কাজ নেই। শচীন দেব বর্মনের সুরে গেয়ে উঠল মিতিন। হ্যাঁচকা টানে দাঁড় করিয়ে দিল টুপুরকে। এখন বাড়ি চল, বাকিটা কাল হবে। কাল কি হবে? জবনিকা উত্তোলন। কিসের? এখন কোনো প্রশ্ন নয়। চটপট গাড়িতে ওঠ, এক্ষুনি ফিরতে হবে। রাত ভোর কত কাজ, কত কাটাকুটি প্লাস মাইনাস। আর হ্যাঁ, কাল স্কুল থেকে ফিরে হা মাদারির খেল দেখবি। ঝিকিস ঝ্যাক, চিচিং ফাঁক। কি আবোল তাবোল বকছে মাসি, পাগল হয়ে গেল নাকি? অথবা টুপুরি যা দেখছে শুনছে তা সত্যি নয়, স্বপ্ন? তোমরা সবাই আমার গল্পের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো? যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু। শ্বাস বন্ধ করে কতক্ষণ থাকতে পারে মানুষ? 1 মিনিট, সোয়া মিনিট, 1.5 মিনিট, বড় জোর 2-2.5 মিনিট। টুপুর একবার দেশবন্ধু পার্কের পুকুরে চেষ্টা করে দেখেছিল, মাত্র 77 পর্যন্ত গুনেই হা করতে করতে ভেসে উঠেছিল জলের ওপর। সেই টুপুরকে কিনা পাক্কা একটা দিন নিঃশ্বাস চেপে থাকতে হচ্ছে। টুপুর যে এখনো দম ফেটে অক্কা পায়নি এই তো ঢের। হ্যাঁ, শ্বাস বন্ধ করে থাকাই তো। সেই যে মিতিন মাসি কাল রাত্রে হাতিবাগানের বাড়িতে নামিয়ে দিয়ে গেল, তারপর থেকে তো দম আটকেই আছে। রাত্রে একদম ঘুম হলো না, শুধুই মনে পড়ছে কালকের বদ্রীদাস টেম্পল স্ট্রিটের অভিযান আর মাসির অসংলগ্ন আচরণ। সকালে স্কুলেও গেল ওই ভাবতে ভাবতে। সেখানে তো আরও এক কাণ্ড, শালিনী স্কুলেই আসেনি। বিকেলে হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরে শুনল না এসেছে মাসির ফোন, না মেশো। মন খুইয়ে নিজেই ফোন করলো মাসিকে। 1 বার, 2 বার, 3 বার, শুধুই এনগেজ টোন। মাসি না কথা দিয়ে আজ জব্বর খেল দেখাবে। বিকেল গড়িয়ে সন্ধে তো হতে চলল। আর কত প্রতীক্ষা করবে টুপুর? রাস্তার আলো জ্বলে গিয়েছে, অগত্যা বই খুলে বসতেই হয়। কাল ম্যাথসের ক্লাস টেস্ট। শালিনীর স্বপ্ন রহস্য সমাধানের চেয়ে সেটা কম গুরুত্বপূর্ণ নয়। সবে জ্যামিতির থিওরেমে চোখ রেখেছে। ডোরবেলে ডিং ডিং। দৌড়ে গিয়ে দরজা খুলতেই পার্থ মেশো। পিছনে উকি দিল টুপুর। মাসি কই? আলোকচাঁদ শেঠের বাড়িতে। সহেলিদির অনুমতি করিয়ে নিচ্ছি, চটপট আয়। পোশাক বদলাতে 20 সেকেন্ড, মাকে হাতে নাড়তে আর 5। আধ মিনিটেই টুপুর গাড়িতে। উদ্গ্রীব গলায় বলল, কি হলো আজ? কিচ্ছু জানি না, শুধু তোকে তুলে আনতে বলল। কে আছে ওখানে? শুধু মিতিন মাসি? কিছু জানি না রে। তুইও যে তিমিরে, আমিও সেই তিমিরে। বুকে ঠাঁই ঠকাঠক নেহাই নিয়ে ফের বদ্রীদাস টেম্পল স্ট্রিটে। ফাঁকা ফাঁকা রাস্তাটা আজ যেন আরো বেশি নির্জন। সামনে পথবাতিটাও জ্বলছে না। আধো আলো ছায়ায় আলোকচাঁদের বাড়ি আজ আরো রহস্যময়। দরজা খোলাই ছিল। ঢুকে থমকে গেল টুপুর। আলোকচাঁদের বসার জায়গা তো প্রায় ভর্তি। 2 ভাই, সন্ন্যাসী কাকা, এমনকি স্বয়ং অনিশ্চয় আঙ্কেলও ডিভানে আসীন। সবচেয়ে বড় চমক শালিনী, বাবার পাশে গুটিসুটি মেরে বসে। ধন্দ লাগলো টুপুরের। শালিনীর বাবা জ্যাঠা
দাদু কাউকে না কাউকে আজ অপদস্থ করবে মাসি। এখানে শালিনীকে না রাখাটাই তো ঠিক ছিল। যাকগে, মাসি যা ভালো বুঝছে তাই করছে নিশ্চয়ই। মিতিনের এক হাতে স্মার্টফোন, অন্য হাতে একটা কাগজ। টুপুরকে আঙুল নেড়ে ডাকলো। কাছে যেতেই নিচু গলায় বলল, শালিনী, হংস মধ্যে বক যথা হয়ে আছে, তুই আর ও একসঙ্গে বস। তার আগে এই ফটোগুলো দেখ আমার ফোনে। সামান্য ঝুঁকলো টুপুর। মাসির ফোনের মনিটরে পরপর 5খানা ফটো। প্রথম ফটোতে আকাশ চাঁদ, আলোক চাঁদের বাবা। পরেরটায় মাথায় পাগড়ি নেই, তারপরেরটায় গোফ উধাও, তারপরেরটায় গালে ফোলা ভাবটা কম, শেষের ফটোয় চশমাটাও নেই। কি কাণ্ড, এ তো আহির চাঁদ। ফটোশপে একটু কারিকুরি করতেই মিলটা চলে এসেছে। এই জন্যই মাসি কাল বারবার বলছিল ছবির মানুষটাকে টুপুর চেনে, অথচ টুপুর বুঝতে পারেনি। না, টুপুর মোটেই মাসির থার্ড আইয়ের কাজ করার যোগ্য নয়। ব্যস্ত মানুষ অনিশ্চয় মজুমদার ঘড়ি দেখছেন। গলা খাকারি দিয়ে বললেন, কি প্রজ্ঞাপারমিতা ম্যাডাম, এবার স্টার্ট করলেই তো হয়। অনিশ্চয়ের ভরাট গলায় পুরো নামটা উচ্চারিত হতেই মিতিন টান টান। হাতের কাগজটায় আলগা দৃষ্টি বুলিয়ে বলল, আমার কাহিনীর শুরু একটা বাচ্চা মেয়ের স্বপ্ন থেকে। তারও আগে থেকে প্রশ্ন থাকে, মেয়েটি শালিনী ওই স্বপ্নটাই দেখলো কেন? অনিশ্চয় বললেন, স্বপ্ন দেখার নির্দিষ্ট কারণ থাকে নাকি? থাকে তো বটেই, তবে সর্বদা আমরা বুঝে উঠতে পারি না আসলে স্বপ্ন ব্যাপারটা কি। আমাদের মনের এক ধরনের ক্রিয়াকলাপ, যা ঘুমের ভেতরে চালু হয়। মানুষের মগজই সেটা চালায়, কন্ট্রোল করে। আর আমাদের মগজ একটা অসামান্য কম্পিউটার। আমাদের জন্মের মুহূর্ত থেকে সে আপনা আপনি অন হয়ে যায়, তারপর থেকে অবিরাম চলতেই থাকে। এর মেমারির কোনো সীমা পরিসীমা নেই। প্রতিটা মুহূর্তে আমাদের 5টা ইন্দ্রিয় যা কিছু দেখে, শোনে, ফিল করে, সবই এর অসীম ভাণ্ডারে জমা হয় এবং তার কণা মাত্র পুরোপুরি ডিলিট হয় না, বড়জোর রিসাইকেল বিনে জমা থাকে। স্বপ্ন অনেক সময়ই ওই রিসাইকেল বিন থেকে উঠে আসা স্মৃতি, জেগে থাকা অবস্থায় যা আমাদের মনে নেই। অনেক সময় অবশ্য সরাসরি স্মৃতিটা আসে না, তখন অনেক কিছুই হয়তো নানান উদ্ভট চেহারায় ফিরে আসে। আবার কখনো বা জমা থাকা মেমারি অবিকল সেই চেহারাতেও স্বপ্নে দেখা যায়। এবার পার্থ উসখুস করে উঠল, তোমার লেকচারটা বেশ ইন্টারেস্টিং, কিন্তু ধর্তাই হিসেবে খুব লম্বা হয়ে যাচ্ছে না? আলোক চাঁদ বললেন, হ্যাঁ ম্যাডাম, কাটছাট করুন, মূর্তির কেসটায় আসুন। মিতিন স্মিত মুখে বলল, আপনার ভাইঝির স্বপ্ন আর মূর্তি হাপিস হওয়া দুটো কিন্তু এক কেসের দুপিঠ। আলোক চাঁদ অবাক সুরে বললেন, মানে? আপনার ভাইঝি স্বপ্নটি না দেখলে মূর্তিটি খোয়া যেত না, আবার মূর্তিটা না গায়েব হলে স্বপ্নটার অর্থ উদ্ধার করা যেত কিনা সন্দেহ। আকাশ, আলোক, আহির মুখ চাওয়াচাবি করছেন। আহির চাঁদই বললেন, বেশ, আপনার ভাষণই শুনি তবে। মিতিন শান্তভাবে বলল, না, আপনাদের আর বিরক্ত করব না। স্বপ্নটা আপনাদের কারো অজানা নয়, শুধু বলি স্বপ্নের উৎসটি আকস্মিক। কিরকম? আকাশজি, আলোকজি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আপনার চাচাজির সঙ্গে আপনাদের বাবার বেশ মিল আছে। অন্তত খুব ছেলেবেলায় শালিনী তার দাদুকে যেমনটি দেখেছিল সেই চেহারাটা এখনকার আহির চাঁদজির সঙ্গে অনেকটাই মেলে। আমি কি ভুল বলছি আকাশ চাঁদজি? একটু চমকেই কাকার দিকে তাকালেন আকাশ চাঁদ। তার মুখে ক্রমশ একটা বিস্ময়ের ভাব ফুটে উঠল। দুদিকে ঘাড় দুলিয়ে বললেন, হ্যাঁ তাই তো, চাচাজিকে শেষ বয়সের পিতাজির মতোই লাগছে বটে, কিন্তু তখন তো আমার শালু এতটুকু, ভালো করে কথাও ফোটেনি। একদম ঠিক, মিতিন সায় দিল, কিন্তু ওর মগজের গুহায় দাদাজির ছবিটা রয়ে গিয়েছিল। আহির চাঁদের মুখখানা শালিনীর অজান্তে উস্কে দিল সেই আবছা স্মৃতি, তার সঙ্গে এই বাড়িটার পুরনো কিছু গল্প। আহির চাঁদজি যা শুনিয়েছিলেন শালিনীকে, সব মিলে মিশে খুব বাচ্চা বেলায় প্রায় অজ্ঞান অবস্থায় এ বাড়িতে দাদুকে যেমনটি দেখেছিল সেটাই ফিরে এলো স্বপ্নে, কিন্তু দুঃস্বপ্ন হয়ে। কেন দুঃস্বপ্ন? কেন?
টুপুরের পাশে বসা শালিনীর মুখ দিয়ে আচমকা প্রশ্ন ঠিকরে এলো। দাদাজি নিশ্চয়ই আমাকে খুব ভালোবাসতেন, আদর করতেন, তার মেমারি অমন ভয় দেখানো হবে কেন? স্বপ্নটা স্মরণ করো, ওখানেও তিনি তোমাকে আদরই করছিলেন, যেমন দাদাজিরা করেন নাতি নাতনিদের, কিন্তু স্মৃতি সামান্য বেঁকে চুড়ে গিয়ে তোমাকে ভীষণ ঘাবড়ে দিয়েছিল। কিন্তু এর মধ্যে পার্শ্বনাথজির মূর্তি কোথায়? ফের আলোকচাঁদের গলা বেজে উঠেছে। আপনি এই মাত্র বললেন না স্বপ্নের জন্য চুরি? হ্যাঁ আলোকচাঁদজি, আমি এখনো তাই বলছি। মিতিন শান্ত। তবে সেজন্য আহিরচাঁদজিকে একটু ঘাটাঘাটি করা প্রয়োজন। যাব বাবা, আমি কি করলাম? সেই প্রসঙ্গেই তো আসছি। মিতিনের ঠোঁটে এক চিলতে হাসি উকি দিয়েই মিলিয়ে গেল। আপনি অল্প বয়সে গৃহত্যাগ করেছিলেন বটে, কিন্তু কিছুদিন ধরেই কলকাতায় ফিরে আসার জন্য ছটফট করছিলেন। তার কারণও ছিল আপনি নেতার আসনে থাকতে ভালোবাসেন, কিন্তু কিছুতেই রনকপুরের আশ্রমটির কর্তৃত্ব পাচ্ছিলেন না। আমার কথা অস্বীকার করতে পারেন আহিরচাঁদজি? খবরটা কিন্তু পাকা, খোদ রনকপুর থেকে পাওয়া। আহিরচাঁদ নীরস গলায় বললেন, মারোয়ারি হই বা রাজস্থানী, বাংলায় আমার দেশঘর সবকিছু। সেখানে ফিরতে চাওয়াটা কি দোষের? একেবারেই না, বরং বাংলাকে, কলকাতাকে ভালোবাসা তো আপনাদের পক্ষে খুবই স্বাভাবিক। নয় নয় করে প্রায় 300 বছর আপনাদের পরিবার আছেন এ রাজ্যে। সেই সুবাদে আপনারা তো আমাদের অনেকের চেয়েই বেশি বাঙালি। তাহলে খামোখা রনকপুরের কথা পাচ্ছেন কেন? একেবারে অকারণে নয় গুরুজি, ওখান থেকেই আপনার ফেরার প্ল্যান শুরু হয়েছিল কি না? কি বলছেন? নিজের শহরে আসবো তার জন্য প্ল্যান লাগে নাকি? আপনি তো একজন সাধারণ জৈন সাধু হয়ে বাকি জীবনটা কাটাতে চাননি। একটু বিশেষ মর্যাদার আসন চেয়েছিলেন আপনি, তার জন্য এগিয়েছেন ধাপে ধাপে। তাই বুঝি আপনি সব জেনে ফেলেছেন দেখছি। আহিরচাঁদের শ্লেষ গায়ে মাখল না মিতিন। ঠান্ডা গলায় বলল, আপনার 2 ভাইপো রনকপুরে যাতায়াত আছে। প্রথমে তাদের বিশ্বাস অর্জনের জন্য পার্শ্বনাথজির কাহিনীটি বাতাসে ভাসিয়ে দিলেন, মানে আপনার কাছে ওই মূর্তিটা আছে, আপনি সেটা ভাইপোদের হাতে তুলে দিতে চান, এই সব। হ্যাঁ, তাই তো চেয়েছিলাম, এখনো চাই। দাঁড়ান, আমি সবটা বলে নিই। এরপর আপনি নামলেন ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে। শুধু ছোট ভাইপোকে বললেন সেই কাহিনীটি, যা বিশ্বাস করে আপনার বড় ভাই দীপচাঁদজি শেষ জীবনে পাগল হয়ে গিয়েছিল। কোন কাহিনী? হিরে জহরত? আকাশচাঁদ প্রায় লাফিয়ে উঠেছেন। চাচাজির কাছে ফার্সিতে যেটা লেখা আছে, গয়না পাথর সোনাদানা আদেও আছে কিনা অন্য কথা, সেই প্রসঙ্গে পরে আসছি। আলোকচাঁদ রাগী চোখে একবার ভাইকে দেখছেন, একবার চাচাজিকে। তার দৃষ্টি পড়ে নিয়ে মিতিন বলল, কিন্তু ওই গুপ্তধনের গাজর নাকের ডগায় ঝুলিয়ে আকাশচাঁদজিকে হাত করে ফেললেন চাচাজি। উদ্দেশ্য জমি বাড়ির অংশ ফেরত চাওয়ার সময় যেন আকাশচাঁদ তার পক্ষে থাকেন। কিন্তু শালিনীর স্বপ্ন যে প্ল্যানটাকেই বদলে দিল। কিভাবে? আহিরচাঁদজি খুব বুদ্ধিমান মানুষ, পণ্ডিত। আমি স্বপ্ন সম্পর্কে গোড়ায় যা যা বললাম সবই ওর জানা। স্বপ্নটা শোনা মাত্র উনি বুঝে গেলেন ওই দেওয়াল ফাঁক হয়ে যাওয়াটা কোনো অলীক ঘটনা নয়, ঘোরতর বাস্তব, এবং ওই দেওয়ালের ওপারে সন্ধান মিলতে পারে গুপ্তধনের। তাই 5 কান করতে মানা করেছিলেন। টুপুরের মুখ দিয়ে প্রশ্নটা বেরিয়ে গেল, যাতে গুপ্তধনের ব্যাপারটা বেশি চাউর না হয়। সেটাই তো স্বাভাবিক। ওই কারণে শালিনীর ওপর এক গাদা বারণ চাপলো। ওদিকে জমিদার বাড়ির অর্ধেকের বদলে বাড়ির আসল জায়গাটা চেয়ে বসলেন আহিরচাঁদজি। জুড়লেন মন্দির বানানোর বাসনাটা। ব্যাস অমনি আলোকচাঁদজি চোটে লাল। মূর্তিটাও কাটছাড়া করছেন না, উল্টে এই আবদার তিনি মানবেনই না। তখন আহিরচাঁদজি আর একটি মতলব ভাজলেন। মূর্তিটাই চুরির নামে ভ্যানিশ হয়ে গেল। মানে? অনিশ্চয়ের ভাটার মতো চোখ দুখানা ঝলসে উঠল। চুরি হয়নি মূর্তি, গোটাটাই সাধুজির নাটক। কিন্তু কেন? টুপুরের প্রশ্ন। মিছিমিছি সবাইকে ব্যস্ত করে ওর কি লাভ? আছে, একটা নয়, 2টো। 1 নম্বর, মূর্তি না উদ্ধার হওয়া পর্যন্ত নির্বিবাদে রয়ে যেতে পারবেন কলকাতায়।
এবং এই বাড়িতে এন্ট্রি নেওয়ার চেষ্টা চালাতে পারবেন। দ্বিতীয়ত, এটাই বেশি মারাত্মক, আলোকচাঁদকে বাড়ি থেকে হাঁটানো। তা কি করে সম্ভব? সেখানেই তো আহির চাঁদের খেল। আলোকচাঁদ সেদিন বিকেলে আসবেন বলেছিলেন ধর্মশালায়, রোজ দেব দেব বলেও দিচ্ছেন না। সেদিন তিনি মূর্তি নেবেনই। আকাশকে সঙ্গী করে ভাইয়ের বাড়ি গেলেন আলোকচাঁদ। চাচাজি ভাইকে শিখিয়ে রেখেছিলেন যেন সে ওই দিন কোনোভাবে দাদাকে এড়িয়ে যায়। এবার চুরির পর পুলিশি তদন্ত হলে আলোকচাঁদের ধর্মশালায় আগমন প্রকাশ পাবেই, কোথাও না কোথাও ওর আঙুলের ছাপ মিলবেই। তখন গ্রেপ্তার হবে আলোকচাঁদ। সেই অবসরে আকাশকে নিয়ে এ বাড়িতে ঢুকে পড়বেন চাচাজি এবং নিশ্চিন্তে খোঁজ চালাবেন গুপ্তধনের। আরে বাস, নিখুঁত ছক! পার্থ প্রায় চেঁচিয়ে উঠল। ঝানু ক্রিমিনালদেরও মাথায় আসবে কিনা সন্দেহ। কিন্তু ফেল, আলোকচাঁদ সেদিন গেল না ধর্মশালায়। সে যাই হোক, বদমাইশি বুদ্ধিটার তারিফ করব না, ওভাবে ওকে অসম্মান করো না। আহির চাঁদজির মূল উদ্দেশ্য কিন্তু মন্দ ছিল না। ধনরত্ন পেলেও উনি তো ভাগ করতেন না, মন্দির গড়তেন, জৈন সন্ত হিসেবে একটা স্থায়ী কীর্তি রচনা করতেন। মিতিন আহির চাঁদের চোখে চোখ রাখলো। এটাই তো আপনি চেয়েছিলেন, তাই না গুরুজি? আহির চাঁদ নীরব, ছোট্ট একটা শ্বাস ফেলে নামিয়ে নিয়েছেন মাথা। তাহলে কি হিরে জহরত নেই? আকাশ চাঁদের দুরু দুরু জিজ্ঞাসা। চাচাজি, ওই লেখাটায় কিন্তু ওটা জাল। মিতিনের ঘোষণায় চমকে তাকালেন আহির চাঁদ। মিতিন তাকেই বলল, হ্যাঁ, ওটা আপনিই বানিয়েছেন। একটা পুরনো চেহারা দিয়েছেন, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। আহির চাঁদের দু চোখে প্রবল বিস্ময়। মিতিন বলল, ওই দলিলে এমন একটা ফ্রেঞ্চ শব্দ রয়েছে যেগুলো 250 বছর আগের ফার্সিতে ছিলই না। যেমন লেখার একদম শেষে আছে মেরসি, অর্থাৎ ধন্যবাদ। এটাও ফ্রেঞ্চ, কিন্তু সবে 150 বছর আগে ঠাঁই পেয়েছে ফার্সি ভাষায়, ফ্রেঞ্চ ভাষা থেকে। সুতরাং দলিলটি শেঠ ফতেচাঁদের সময় লেখাই হয়নি। আপনি ফার্সি শিখেছেন বড় 30 বছর আগে, তাই হয়তো অজান্তেই হয়ে গিয়েছে ভুলটা। টুপুরের চোখ কপালে। মাসি ফার্সি শিখলো কবে? কিংবা ফ্রেঞ্চ? নাকি বাবার বন্ধু প্রফেসর শামসুদ্দিন জেঠুর সঙ্গে যোগাযোগ করেছিল? মাসির পক্ষে অসম্ভব নয়। নাকি বাবাই? ফার্সি আর ফ্রেঞ্চ বাবাই তো দুটোই শিখেছিল। ওদিকে আর এক নাটক। আহির চাঁদ উঠে দাঁড়িয়েছেন, এক পা করে এগোচ্ছেন দরজার দিকে। মিতিনি উঠে গিয়ে থামালো তাকে। নরম সুরে বলল, আপনাকে যে আরো কিছু জানানোর ছিল গুরুজি। আহির চাঁদ আস্তে আস্তে মাথা নাড়াচ্ছেন, ভাঙা গলায় বললেন, কিন্তু আমার যে আর কিছু শোনার নেই। তবু গুপ্তধনের রহস্যের চিরতরে ইতি হোক, এ কি আপনি চান না? থমকালেন আহির চাঁদ। এবার বড় ভাইপো সরব হয়েছেন। হ্যাঁ, যেটুকু যা আছে যদি পাওয়া যায়। চলুন সবাই মিলেই সন্ধান করি। মিতিন মুচকি হাসলো। যদিও কিচ্ছু মিলবে না। কেন? কোরাসে বেজে ওঠা প্রশ্নে কান না দিয়ে মিতিন গটগট করে ঢুকলো কালকের ঘরটায়। থামলো একটু। এবার এক পা করে জগৎ শেঠ ফতেচাঁদের ছবির সামনে ট্যুর গাইডের ভঙ্গিতে বলল, আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে শালিনীর স্বপ্নে দ্বিতীয় একজনের কথা বলা হয়েছে। ইনিই সেই দ্বিতীয়জন। একসঙ্গে অনেক বিস্ময়ধ্বনি, তাই বুঝি? ইয়েস। মিতিন হাত বাড়িয়ে ছবির ফ্রেমের খাঁজ থেকে একটা সরু লোহার শালকা বের করে আনলো। শালকাটিকে ছোঁয়ালো ফতেচাঁদের পাগড়িতে। পাগড়ির রক্তবর্ণ পাথরে। তারপরেই আচমকাই ডান পা তুলে দিয়েছে দেওয়ালে। শালকা যেখানে ছবিকে ছুঁয়েছে তার খাড়া নিচটায় ঘাড় ঘুরিয়ে গোটা দঙ্গলকে বলল, মনে রাখুন, শালিনীর স্বপ্নে এটাই লাথি। বলেই শলাকা আর পা দিয়ে একসঙ্গে চাপ। অমনি এক বিকট ঘর শব্দ। আওয়াজে কেঁপে উঠল সকলে। পরক্ষণে পিলে চমকানো কাণ্ড। ছবি শুদ্ধ আস্ত দেওয়াল দুভাগ হয়ে যাচ্ছে। মিতিন উকি দিল দেওয়ালের ওপর। তারপর মৃদু হেসে বলল, সিঁড়ি আছে, যান সরেজমিন করে আসুন। হুড়মুড়িয়ে ছুটেছে সকলে। পাথরের সিঁড়ি ধরে নামছে টুপুরো। বড় ঘরের চিলতে আলো এসে পড়ছে মাটির তলার কুঠুরিতে। খোলা সিন্দুক,
তামার প্রকাণ্ড জ্বালা রয়েছে বেশ কয়েকটা, সবগুলি বেবাক ফাঁকা। সোনা, রূপো, হিরে, মুক্তোর একটি কুচিও পড়ে নেই। একই প্রক্রিয়ায় নিতিন বন্ধ করলো দেওয়াল, জুড়ে দিল জগৎ শেঠ ফতেচাঁদের ছবি। অবসন্ন মুখে আবার বসার জায়গায় ফিরেছেন আকাশ, আলোক, আহির। ঘরের নিস্তব্ধতা ভেঙে আলোকচাঁদি বলে উঠল, আশ্চর্য, ধনরত্ন সব উধাও, গেল কোথায়? নিতিন কাঁধ ঝাঁকালো, তা তো জানি না, আপনাদের পূর্বপুরুষরাই শেষ করে গিয়েছেন নিশ্চয়ই। হয়তো মন্দির বানিয়েছেন, দান ধ্যান করেছেন, কিংবা ব্যবসায় খুইয়েছেন। তবে এটা বলতে পারি, গুপ্ত পক্ষ আবিষ্কার করেই দীপনাথজির মাথায় গোলমাল হয়েছিল। কুঠুরি শূন্য এই ধাক্কাটা উনি সামলাতে পারেননি, তাই হবে হয়তো। আলোকচাঁদ একটা ওজনদার দীর্ঘশ্বাস ফেললেন, পরের মুহূর্তেই চোখ সরু করে বললেন, যাকগে যাক, তার জন্য শোক করাও বোকামি। কিন্তু পার্শ্বনাথজির মূর্তিটার হদিশ মিলবে কি? নিতিন মিটিমিটি হাসছে। আপনি দেখেছেন মূর্তিটা কলকাতায়, রনকপুরে? আকাশচাঁদজি, আপনি? না, চাচাজি বলেছিলেন তোমাদের হাতেই তো তুলে দেবো, একবারেই দেখো। ধর্মশালায় একবার শুধু নজরে পড়েছিল, ওর আলমারিতে একটা জিনিস যেন মোড়া আছে কাপড়ে, ওইটাই বোধহয়, সরি, ওই কাপড়টাই ছিল শুধু, ভিতরে ভোঁভা। মানে আহির চাঁদজির কাছে কোনো মূর্তিই ছিল না? সুচারুভাবে এই গল্পটা ফেঁদেছিলেন আপনাদের চাচাজি কলকাতায় পায়ের নিচের মাটি পাওয়ার আশায়। কলকাতায় পায়ের নিচে শক্তপোক্ত মাটি পাওয়ার আশায় শালিনীর স্বপ্ন ওকে যে সুযোগও করে দিয়েছিল, কিন্তু বিধি বাম সব চেষ্টাই ব্যর্থ হয়ে গেল। দুই ভাই কটমট চোখে দেখছেন কাকাকে। নিতিন অনিশ্চয়কে বলল, চলুন আমরা এবার উঠি, ওরাও এখন নিজেদের মধ্যে বোঝাপড়াগুলো শান্তিতে সারতে পারবেন। চারজন বেরিয়ে আসছে ঘর ছেড়ে। হঠাৎ এক দৌড়ে এলো শালিনী, ধীপ করে নিতিনকে প্রণাম করে বলল, মাসি, ইউ আর আ জিনিয়াস, ইউ আর সো গ্রেট। অনিশ্চয় অট্ট হাসিতে ফেটে পড়লেন। যাক, কেসটায় কিছু ফি মিলল তাহলে। পার্থও হাসছে, হাসছে টুপুরও। উফ, সত্যি মাসি খেল দেখালো বটে আজ। আচ্ছা, মাসিকে আজ থেকে ভানুমতি বলে ডাকলে কেমন হয়? এই গল্পটির এখানেই সমাপ্তি। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।